24 সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এবার মূল আলোচনায় থাকবে বিশ্বব্যাপী চলমান সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট সহ বিভিন্ন ইস্যু। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইসরায়েল লেবানন সংঘাত, গাজায় ইসরায়েলি আগ্রাসন, ইউক্রেন যুদ্ধ ও চীন তাইওয়ান প্রসঙ্গ। এবারের অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে ২৪ সেপ্টেম্বর, আর ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিতে পারেন তিনি। ভাষণে তিনি দেশে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বীরত্বগাথা তুলে ধরবেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কার কর্মসূচি তুলে ধরবেন ডক্টর ইউনূস। এছাড়া ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করবেন। ভূরাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সাথে যুক্ত হতে আহ্বানও জানাবেন। দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ডক্টর ইউনূস। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে ৩ পার্বত্য জেলায় সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে একজনের মৃত্যু ও পরবর্তীতে হামলা ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে। পাহাড়িদের উপর হামলা, খুন ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধে বন্ধ রয়েছে দোকানপাট, গণপরিবহন, নৌযান চলাচল। বন্ধ রয়েছে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ। এছাড়া খাগড়াছড়ির আন্ত উপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ আছে। সকালে অবরোধের সমর্থনে সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ। রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধ চলছে। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, রাঙ্গামাটির এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন। সেখানে তো অবরোধ চলছে, কি পরিস্থিতি? আর একজন নিহত খবর আমরা পেয়েছি, অর্ধশতাধিক আহত। আহতদের কি পরিস্থিতি? এর মধ্যে গুরুতর আহত কেউ আছেন কিনা? রাঙামাটির পরিস্থিতি যদি আমি বলি, রাঙামাটির পরিস্থিতি এখনো পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। তবে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা দেখেছি যে রাঙামাটি শহরে যে একমাত্র যে গণপরিবহন, যে সিএনজি অটোরিক্সা, সেটা কিন্তু চলছে না। পাশাপাশি রাঙামাটি, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এবং রাঙামাটি, কাপ্তাই, এই সমস্ত যে সড়ক যে যোগাযোগ, সেগুলোতে যান চলাচল টোটালি বন্ধ রয়েছে। পাশাপাশি রাঙামাটি সদর থেকে যে উপজেলাগামী যে নৌপথের যে নৌযানগুলো, সেগুলো বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। তো রাঙামাটিতে যে গতকালকে যে অর্ধশতাধিক যে মানুষ যে আহত হয়েছে, তাদের মধ্যে ১৯ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি রাঙামাটি যে জেনারেল হসপিটালের আবাসিক কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে।
তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যার পরও তাদের হসপিটালে রোগী চিকিৎসা নিতে এসেছেন। তিনি বলেছেন যে মূলত গতকালকে সকালের দুপুরের নাগাদ যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন তারাই মূলত সন্ধ্যায় তারা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ তিনি আরেকটা কথা বলেছেন যে গতকালকে যে একজন যে নিহত হয়েছিল যে তার পরিচয় পাওয়া গেছে। ছেলেটির নাম হচ্ছে অনিক, তার বয়স হচ্ছে 19 বছর। তিনি কাপ্তাইয়ের কর্ণপল্লী কলেজের ছাত্র এবং তার গ্রাম হচ্ছে মগবান ইউনিয়নে, অর্থাৎ রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে নোয়াদাম গ্রামে। তো এখনো পর্যন্ত কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বলা যায়, কারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে। তবে রাস্তাঘাটে আমরা দেখেছি যে পুলিশ হিমেল, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তো একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাবেন, তারা সেখানে গিয়ে কাদের সাথে কথা বলবেন সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? এই বিষয়টা নিয়ে আমি রাঙ্গামাটির জেলা প্রশাসক মোশাররফ হোসেন খানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা সকাল 11:30টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং করবেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ এখানকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে যে জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের যারা মানুষ আছেন, প্রতিনিধি আছেন, তাদেরকে নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে আসলে কি করণীয়, অর্থাৎ 144 তুলে নেওয়া হবে কিনা, অর্থাৎ আরো বাড়ানো হবে কিনা, সেটা হতে সিদ্ধান্ত নিতে পারে। তবে এখনো পর্যন্ত মিটিং না হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত 144 দ্বারা বলবৎ আসে বলা যাবে। কারণ মানুষের মধ্যে এখনো শুধু গত রাত্রি থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হয়তো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি। তবে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক সেটা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ গুজব ছড়াচ্ছে, গুজবের মাধ্যমে আসলে মানুষের মধ্যে ভয়টা কাজ করছে। তবে রাঙ্গামাটির শহরের গতকালকে রাত এবং আজ পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি এবং প্রশাসন বেশ অ্যালার্ট রয়েছে। রাস্তাঘাটে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি মোতায়েন রয়েছে। তো মানুষ যারা খুব নিতান্ত যাদের প্রয়োজন ছাড়া তারা আসলে বের হচ্ছে না। সবকিছু মিলে রাঙ্গামাটির পরিস্থিতি আপাতত শান্ত আছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ অবস্থা। এখনকার পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন মোটামুটি শান্ত রয়েছে, কিন্তু অনেকেই আহত হয়েছিলেন। আপনি বলছিলেন যে সেখানে অনেকেই কিন্তু চিকিৎসা নিতে যেতে পারেনি, তারা ভয়ে আছেন, ঘরে অবস্থান করছেন। তাদের কি পরিস্থিতি, কোনো খোঁজ নিতে পেরেছেন? সেটা আমি খোঁজ নিয়েছিলাম এই যে কিছুক্ষণ আগে রাঙ্গামাটি যে আবাসিক জেনারেল হসপিটালে যে আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি বলছেন যে যারা গতকালকে 10:30টা থেকে 1টার ভিতরে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়ে যারা চিকিৎসা নিতে পারেনি, অর্থাৎ আতঙ্কের মধ্যে তারা যেতে পারেনি হসপিটালে, তারা সন্ধ্যার পরে যখন আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নামে, যখন রাস্তাঘাট কিছুটা নিরাপদ হয়, তখন তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছে। তবে এই সংখ্যাটা আমি গতকালকে বলেছিলাম যে 54 জন। আরএমও বলেছেন যে এই সংখ্যাটা বর্তমানে তিনি বলছেন 60 ক্রস করেছে, অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে আছে। তিনি এখনো পর্যন্ত আমাকে ডিটেল জানতে পারেন, তবে বলছেন তিনি 60+ রোগী হবে, সেটা তিনি আমাকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে। হ্যাঁ হিমেল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু খাগড়াছড়ির পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির পরিস্থিতি জানাবেন। রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মী যিনি জানাচ্ছিলেন সেখানে এখন পর্যন্ত কোনো রকমের খারাপ পরিস্থিতির তৈরি হয়নি। খাগড়াছড়িতে কি পরিস্থিতি? সেখানে 144 ধারা জারি রয়েছে, অবরোধও তো চলছে, কি পরিস্থিতি জানাবেন? হামলা এবং 4 জনকে হত্যার প্রতিবাদে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যুগ্ম ছাত্র জনতার উদ্যোগে কিন্তু যে অবরোধ ডাকা হয়েছে 72 ঘন্টা, সেটা আজকে প্রথম দিন। ইতিমধ্যে অবরোধের প্রায় 3 ঘন্টা পার হয়েছে। আমরা যে অবস্থাটা দেখেছি, প্রথমে জানিয়ে রাখে এই অবরোধকে কিন্তু সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক মুভমেন্ট অর্থাৎ ইউপিডিএফ। তাদের পক্ষ থেকে কিন্তু এটাকে সমর্থন জানানো হয়েছে এবং যে 4 জনকে হত্যার অভিযোগ করা হচ্ছে, যে সেখানে আমি যদি নিহতদের নাম বলি, একজন হচ্ছে দিঘিনালার ধনঞ্জয় চাকমা, তার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে। উনি দিঘিনালায় থেকে ওই দিন বৃহস্পতিবার ঘটনায় আহত হয়ে কিন্তু খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেন। একই সাথে খাগড়াছড়ি জেলা সদরের অর্থাৎ শনিবার ও নারায়ণখীতে 2 জন, রুবেল ত্রিপুর এবং জুনান চাকমা আরেকজন, যে রাঙামাটিতে নিহত হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী এসে তার পরিচয় নিশ্চিত করেছেন। এই বিষয়টা নিয়ে আসলে যে অবরোধটা চলছে, আমরা দেখছি সকাল থেকে খাগড়াছড়ির সাথে যে এখানে ঢাকা চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। একই সাথে খাগড়াছড়ি 9টি উপজেলার যে আন্তঃসড়ক যোগাযোগ সেটাও কিন্তু বন্ধ রয়েছে এবং খাগড়াছড়ি থেকে সাজেক, বাগাইছড়ি, লংগদু
যে সড়ক যোগাযোগ আমরা দেখছি সেই সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে এবং এই অবরোধের সমর্থনে আমরা দেখেছি সকালবেলা খাগড়াছড়ি রামগড় সড়ক, খাগড়াছড়ি পানছড়ি এবং খাগড়াছড়ি সাজেক সড়কে বেশ কিছু জায়গায় পিকেটাররা যারা অবরোধ আহ্বান করেছে তারা কিন্তু অবরোধের সমর্থনে তারা সেখানে টায়ার জ্বালিয়েছে এবং অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এবং একই সাথে আজকে সকাল 11টায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সহ উচ্চ পর্যায়ে সরকারের একটি টিম কিন্তু ইতিমধ্যে রাঙামাটি এবং খাগড়াছড়িতে তারা কিন্তু আজকে মত বিনিময় সভা এবং বিকেল 3টায় তাদের খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে এবং আশা করা হচ্ছে তারা এই ঘটনাস্থল যেগুলো রয়েছে সেখানে গিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তাদের এই খাগড়াছড়িতে আগমন বা রাঙামাটিতে আগমনকে এবং এই আগমন থেকে আসলে একটা ঘোষণা আসতে পারে বা তারা এখন পর্যন্ত যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, একই সাথে এই উপদেষ্টাদের সফরের মধ্য দিয়ে নতুন কোনো ইতিবাচক বার্তা হয়তো পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য দিবে। তবে এখন পর্যন্ত আমরা যে অবস্থাটা দেখছি গতকাল এবং বৃহস্পতিবার যে অবস্থা রয়েছে, এখনো পর্যন্ত খাগড়াছড়ির অবস্থা অনেকটাই বলা যায় যে থমথমে, মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়টা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সহিংসতা বা কোনো ভাঙচুর ঘটনা এখন পর্যন্ত আমরা কিন্তু পাইনি এবং এই যে বৃহস্পতিবারের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু আহতরা যারা রয়েছে তারা কিন্তু খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। 15 বছরে কতটি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সে তথ্য নেই পুলিশের কাছে। তবে লাইসেন্স স্থগিতের পর জমা পড়েছে 13,349টি। অন্যদিকে এনবিআরের তথ্য বলছে অনেক অস্ত্রধারীরই টিআইএন নম্বর নেই, আয়কর রিটার্নেও রয়েছে গরমিল। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দাপুটে এর রাজনীতিক ও তার পরিবারের সদস্যদের নামে লাইসেন্স করা অস্ত্র 8টি, জমা হয়নি এর একটিও। অনুসন্ধান বলছে অস্ত্র জমা না দেয়া এমন একাধিক এমপি মন্ত্রীর নাম আছে তালিকায়। এ পর্যন্ত 13,349টি আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছে পুলিশ সদর দপ্তর। তবে গত 15 বছর কী পরিমাণ লাইসেন্স দেয়া হয়েছে তাদের কাছে নেই সেই তথ্য। তবে নির্ধারিত সময় জমা না দেওয়া অবৈধ অস্ত্র, থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যারা এ সমস্ত অস্ত্রসমূহ জমা প্রদান করেননি তাদেরই অবৈধ আগ্নেয়াস্ত্রসমূহ উদ্ধার অভিযানের জন্য কিন্তু গত 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং বাহিনীসমূহের মধ্যে অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এদিকে নানা কর অঞ্চলের তথ্য বলছে টিআইএন নেই এমন ব্যক্তিও পেয়েছেন অস্ত্রের লাইসেন্স। অনেকে বেশি আয় দেখিয়ে লাইসেন্স নিয়ে পরে বন্ধ করেছেন কর দেয়া। অপরাধ বিশ্লেষকরা বলছেন অস্ত্রের বিষয়টি সংবেদনশীল, তাই যাচাই বাছাই ছাড়া কেউ লাইসেন্স পেলে দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা এইভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন তারা সেই অস্ত্র ব্যবহার করে যাতে নিজের কোনো উদ্দেশ্য তারা চরিতার্থ করতে না পারে সেক্ষেত্রে সজাগ এবং সতর্ক থাকা, আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ গ্রহণ করা যে এই ধরনের অস্ত্রগুলোকে তাদের আওতায় নিয়ে আসা, লাইসেন্সের ব্যাপারে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারের সবশেষ কি পরিস্থিতি, আপনার কাছে কি খবর রয়েছে? আচ্ছা, আমরা যদি বলতে চাই যে আসলে 4 ধরনের অস্ত্র আসলে বাইরে আছে, মানে অর্থাৎ একটা হচ্ছে যে আগে থেকে যেগুলো অবৈধ অস্ত্র ছিল, যেই অস্ত্রগুলো হচ্ছে যে বিভিন্ন সময় পুলিশ ধরতে চেষ্টা করত। এরপরে আছে হচ্ছে যে থানা এবং জেলখানা থেকে যে অস্ত্রগুলো নিয়ে গেছে বিভিন্ন জন, অর্থাৎ 5 তারিখের পরে যে অস্ত্রগুলো নিয়ে গেছে। এরপরে আসছে হচ্ছে যাদেরকে অস্ত্র জমা দিতে বলা হয়েছে, অর্থাৎ লাইসেন্সধারী অস্ত্র যারা আছে এটা। আরেকটি পার্টের অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো আসলে বিভিন্ন সময় যারা পুরনো অস্ত্র নিতেন, যারা ওয়ান শুটার গান বা হচ্ছে যে শিকারের জন্য যে অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো থানাতে জমা ছিল। এখন থানাতে যখন অস্ত্রগুলো চলে যায় তখন থানার নিয়মিত অস্ত্র এবং এই ধরনের জমা করা অস্ত্রগুলো কিন্তু চলে গেছে। আমরা যদি একটি পরিসংখ্যান আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে 4 তারিখ অর্থাৎ 3 তারিখ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে প্রায়
5,629টি অস্ত্র তাদের যে পুলিশের নিজস্ব অস্ত্র হারিয়েছে বা লুট হয়েছে। এর ভিতরে 3 তারিখের আগ পর্যন্ত অর্থাৎ 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত 2,763টি অস্ত্র উদ্ধার করা গিয়েছিল, অর্থাৎ 2,066টি অস্ত্র এখনও বাইরে রয়েছে। এর ভিতরে বাইরে রয়েছে প্রায় 3,20,000-এর মতো বুলেট। আমি যদি আপনাদের আরেকটি পরিসংখ্যান দেখাই, সেটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ গত পরশুদিন পুলিশ সদর দপ্তরে 18 তারিখে পুলিশ সদর দপ্তর আরেকটি হিসাব বলছে যে 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তাদের যে অভিযান, সেই অভিযানে মাত্র 185টি বৈধ পুলিশের যে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার করা গেছে এবং এখানে গ্রেপ্তার করা হয়েছে 84 জন, অর্থাৎ 2,066টি অস্ত্রের ভিতরে গত 14 দিনের যেই অভিযান, সেই অভিযানে মাত্র 185টি অস্ত্র উদ্ধার করা গেছে। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। এবার এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কেউ জানবে না, এটা কি স্বাভাবিক কিনা? আর জমার সময় পেরিয়ে গেলেও কেন এসব অস্ত্র এখনো জমা পড়লো না? ধন্যবাদ। আসলে বৈধ অস্ত্র না জানার কোনো কারণ নেই। এটা ডিসির অফিসে যে অস্ত্র শাখা আছে, প্রত্যেকটা জেলায় সেখানে অস্ত্র শাখায় কটা লাইসেন্স দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, সেটা বৃত্তান্ত একদম পরিষ্কার করে আছে। এটা ওখানে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছ থেকে যে অস্ত্র শাখা আছে, একজন ম্যাজিস্ট্রেট সেটা দায়িত্ববান আছে এবং সেখানে একটা শাখাও আছে। ওই শাখাকে জিজ্ঞেস করলেই অস্ত্রগুলি পাওয়া যাবে। আর দ্বিতীয়ত যেই প্রশ্নটা আপনাদের এখানে উঠে আসছে, সেটা হচ্ছে বৈধ অস্ত্র নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ আছে বলে আমার মনে হয় না। কারণ বৈধ যিনি অস্ত্র নেবেন তিনি সেই অস্ত্রটা অবৈধ পথে ব্যবহার করার জন্য কখনো সচেষ্ট হবেন না, কারণ হি নোজ দ্যাট হি ইজ অ্যাকাউন্টেবল। সে সবাই জানে তার কাছে অস্ত্রটা আছে, বৈধ অস্ত্রটা লাইসেন্স নিয়ে আছে। যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে এই যে 2,500 অস্ত্র, একটু আগে আপনাদের প্রতিবেদক বললেন যে 2,500 অস্ত্র, এখনো 5,000 অস্ত্র চলে গেছিল 5 তারিখের পরে, সেখান থেকে 2,500-এর উপরে অস্ত্র এখনো পর্যন্ত রয়ে গেছে, এটা উদ্ধার করা হয়নি। সেখানেই হলো শঙ্কার বিষয়টা। এই 2,500 অস্ত্রগুলি কোথায় ব্যবহার হবে? এটা সরকারি অস্ত্র এবং সেটা লুট করা হয়েছে। সেই লুটের অস্ত্রটা নিয়ে এখন যে কোনো ধরনের অঘটন এখানে সেখানে ঘটতে পারে। সেটা উদ্ধার করাটাই সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটার জন্য হয়তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দিয়ে অলরেডি বলা হয়েছে সেসব অস্ত্র উদ্ধার করার জন্য, কিন্তু এই পর্যন্ত মাত্র আপনাদের প্রতিবেদনেই দেখা গেল 184টার মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি সমস্ত এই 4 তারিখ থেকে 184টা অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলো এখনো পর্যন্ত ব্যাহত অবস্থায় আছে। সেখানে 3 লক্ষের মতো, এই যে প্রতিবেদকের প্রতিবেদনে আমরা দেখলাম 3 লক্ষের মতো গুলি এখনো গোলাগুলি মানুষের হাতে রয়ে গেছে, যারা লুট করেছে তাদের হাতে রয়ে গেছে। এগুলির উপরে সবচেয়ে এমফাসিস দেওয়া এই সময়ে আমার মনে হয় যে সবচেয়ে বেশি প্রায়োরিটি এখানেই দেওয়া উচিত। অন্যথায় বৈধ অস্ত্র দিয়ে খুব বেশি যে বৈধ অস্ত্র দিয়ে অবৈধ কাণ্ড, হয়তো সেগুলি কোনো অস্ত্র ইভেন কি বৈধ অস্ত্র অনেক সময় মালখানায় বা অস্ত্রের যারা লাইসেন্স আছে তাদের কাছেও জমা রাখা যায়, সেটা স্লিপ নিয়ে হয়তো। আমি 2-1টার কথা জানি, তারা যারা অস্ত্র মেরামত করেন তাদের বৈধ লাইসেন্স আছে, তাদের কাছে জমা রাখা যায়। জমা রাখলে সেই কাগজটা দেখালেই সেটার আর কোনো ধরনের আইনগত সেখানে কোনো ব্যত্যয় ঘটে না। তো এই জন্য একটি বিষয় জানাবেন, আপনি বৈধ অস্ত্র নিয়ে শঙ্কা নেই বলে আপনি জানাচ্ছিলেন, কিন্তু অবৈধ অস্ত্র তো উদ্ধার ঠিকমতো করা যাচ্ছে না, খুব বেশি উদ্ধার যে হয়েছে সেটি বলা যাবে না। এটি আসলে কেন হচ্ছে, কেন তারা উদ্ধার করতে পারছে না? আপনার পরামর্শ কি, আসলে তারা কিভাবে এই উদ্ধার অভিযানটি চালাতে পারে? এটা হচ্ছে প্রথমত প্রত্যেকটা থানা যখন আগুন দেওয়া হয়েছে এবং সেখান থেকে অস্ত্রগুলি লুট করা হচ্ছে, সেটার ভিডিও ক্লিপ অবশ্যই আছে। ভিডিও ক্লিপগুলো দেখে কোথায় কারা এই অস্ত্রগুলি লুট করেছে, সেখান থেকে 2-4 জনকে ধরলে বাকিরাই বলে দিবে এই অস্ত্রগুলি কোথায় গেছে, কার কাছে গেছে, কে কোথায় রেখেছে। এটাকে একটা সূত্র হতে পারে। দ্বিতীয় সূত্র হলো থানায় সেই সময় উপস্থিত যারা ছিল, সব থানা ছেড়ে সবাই পালায় নাই, কত সেখানে যে ওসি ছিলেন, অফিসার ইনচার্জ বা অন্যান্য যারা ছিল, তারা এটা প্রত্যক্ষ করেছে এই অস্ত্র কারা লুট করে নিয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন দেখেছে এই অস্ত্র কারা নিয়েছে, এবং সেখানে সেই অঞ্চলে যেই থানাগুলির অস্ত্র লুট হয়েছে সেই থানা এলাকার লোকজন আছে, তাদের কাছে সোর্স নিয়োগের মাধ্যমে
এই অস্ত্রগুলি কোথায় নিয়েছে, কারা নিয়েছে, কি উদ্দেশ্যে নিয়েছে এবং সেগুলো এখন কোথায় আছে। এই জিনিসগুলো এইভাবে সূত্র ধরে একে একে এই অস্ত্রগুলি উদ্ধার করা খুব বেশি ডিফিকাল্ট হবে বলে আমার মনে হয় না। জি, জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য। কয়েকজন কাউন্সিলর আর আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় অপরাধে জড়ান চট্টগ্রামের যুবলীগ কর্মী সোলাইমান বাদশা। শহরের বিভিন্ন এলাকায় হত্যা, ছিনতাই, মাদক ব্যবসায় তার সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে র্যাব। এছাড়া বখাটে কিশোর চক্রকেও নেতৃত্ব দিতেন সোলাইমান। আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর গুলি করতে কী অস্ত্র ব্যবহার করেছিলেন তিনি তা এখনও জানে না আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় গুলি ছুটতে দেখা যায় এক ব্যক্তিকে। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে গুলি ছোড়া ব্যক্তি যুবলীগ কর্মী সোলাইমান বাদশা বলে শনাক্ত করে র্যাব। কয়েকবারের চেষ্টায় বৃহস্পতিবার নোয়াখালী থেকে সোলাইমানকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, নগরীর 2 নম্বর গেট, জিসি মোড় ও 16 শহর এলাকায় হত্যা, চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িত সোলাইমান বাদশা। নেতৃত্ব দিতেন ডিএক্স বয়েস নামে বখাটে কিশোর চক্রের। এর আগেও তাকে গ্রেফতারের আগে আরও 3বার চেষ্টা করেছি, বাট সে যেহেতু অতি দ্রুত সে আসলে পলায়ন করে। তো পরবর্তীতে 16 তারিখের দিকে সে আসলে চট্টগ্রাম ত্যাগ করে এবং নোয়াখালীর বিভিন্ন স্থানে সে অবস্থান করে। সর্বশেষ আমরা তাকে 19 তারিখ রাতে সোনাইমুড়ি এলাকা হতে গ্রেফতার করি। ছাত্র আন্দোলনে গুলি করার কথা স্বীকার করলেও ব্যবহৃত অস্ত্রের বিষয়ে কোনো তথ্য দেননি সোলাইমান। অস্ত্রটিও উদ্ধার করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং অস্ত্র ব্যবহার করেছে, এতটুকু তথ্য সে নিশ্চিত করেছে। বাট অস্ত্রের লোকেশনের ব্যাপারে কিংবা এই ব্যাপারগুলো আসলে আমরা তাকে অলরেডি থানায় হস্তান্তর করে দিয়েছি। তো আইও হয়তো পরবর্তীতে বাকি যেই প্রক্রিয়া আছে সেটা করবে। সুনির্দিষ্টভাবে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিএমপি জানিয়েছে অবৈধ সব অস্ত্র জব্দ করতে অভিযান চলছে। এই ধরনের অস্ত্রটি আমাদের কাছে মনে হয়েছে এটি একটি ভারী অস্ত্র এবং একটি অত্যাধুনিক অস্ত্র, কিন্তু একজ্যাক্টলি যদি বলেন যে কোন মডেল, আমি অস্ত্র বিশেষজ্ঞ নেই, কোন মডেল সেটা আমার মনে হয় এইটা বলার সময় এখনও আসেনি। 2016 সালের 29 মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র নাসিম আহমদ সোহেল হত্যায়ও চার্জশিটভুক্ত আসামি সোলাইমান বাদশা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতিবিধির তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের দল। গেল 1 মাসে তিনি একাধিকবার লন্ডন ও দুবাইয়ে তার অবস্থান পরিবর্তন করেছেন। আদালত আদেশ দিলেই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে দুদক। ইতিমধ্যে সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য 3,824 কোটি টাকার বেশি। দেশ থেকে পাচার করা অর্থেই তিনি ক্রয় করেন বাড়িগুলো। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এই প্রতিবেদনটি আমলে এনে অনুসন্ধানে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধানের আবারও আবেদন করা হবে। দুদক আপ্রাণ চেষ্টাও করছে আচার্য অর্থ ফেরত আনার জন্য। দুদকের চেষ্টার কোনো ত্রুটি নেই। যে পর্যন্ত পারতেছি আমরা বিভিন্ন জায়গায় লিখতেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখতেছি, বিভিন্ন এমবেসি সাহায্য চাচ্ছি, চাই যে পর্যন্ত চেষ্টা করা যায় আমরা চেষ্টা করছি। টিআইবি বলছে গত বছর ডিসেম্বরে সাইফুজ্জামানের অবৈধ সম্পদের বিষয়টি সরকারের নজরে এলেও কোনো আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই। শুধু তাই নয়, এটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো, পিএফআইও, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগ ওঠার পর পর্যাপ্ত সময় পেয়ে সাইফুজ্জামান চৌধুরী অনেক তথ্য নষ্ট করে ফেলেছেন বলেও ধারণা টিআইবির। অবশ্যই দুর্নীতি কমবে না, কারণ রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী নগরীতে সংস্কারের নামে সংকুচিত 14টি পুকুর, কংক্রিটে বাঁধানো হয়েছে পার্ক, জলাধারের জায়গা ভরাট করে হয়েছে পার্ক। নানা প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে 60 কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে সৌন্দর্য বর্ধনের নামে এমন প্রকল্প নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পাঠ করানো নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। শুক্রবার দুপুরে এ নিয়ে বিবৃতি দেওয়া হয় সাংবাদিকদের কাছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার নবনিযুক্ত সহ উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসকে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত রেখে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করা হয়। তবে যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন সমন্বয়কেরা। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করে। শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করেন। বৃহস্পতিবার তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ 6 জনকে আটক করে পুলিশ। বুধবার রাত 8টার দিকে ওই যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে যান কিছু শিক্ষার্থী। মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে মারধর করেন তারা। বুধবার রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরে এক রাতে 2 হত্যাকাণ্ড। দুজনেরই প্রাণ গেছে ধারালো অস্ত্রের আঘাতে, অতিরিক্ত রক্তক্ষরণে। পুলিশ বলছে, নিহত মুন্না ও নাসিরের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এর পেছনে রয়েছে আধিপত্য বিস্তারের চেষ্টা। আর নিহতদের নামে থানায় আছে মাদক অপহরণের মতো মামলাও। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ, সেখানে দাঁড়িয়ে থাকা মায়ের কোলে 1.5 বছরের মুস্কান, বাবা শুয়ে আছেন লাশ ঘরে। শুক্রবার রাতে মোহাম্মদপুরে খুন হওয়া দুজনের একজন মুস্কানের বাবা মুন্না হাওলাদার। আমার স্বামীকে যেভাবে মারছে এরকম তো আরো মানুষরে মারবো, ওটার বিচার কি? এটা তো বিচার চাই। এখন আমি আমার বাচ্চাটা নিয়ে কই যাবো? আমার বাবা মা কয়দিন দেখবো আমারে? শুক্রবার সন্ধ্যায় রায়ের বাজার এলাকায় ধারালো অস্ত্রে মুন্নার উপর হামলা চালায় 10-15 জনের একটি দল। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার। একটু পানি চাইছে, পানি চাওয়ার পরে 10-15 মিনিটের রাস্তায় গেছি, তারপরে চোখ বন্ধ করে ফেলাইছি। চোখ বন্ধ করার পর ডাক দিতেছি আর কথা কইতাছে না। ঠিক আছে, মেডিকেলে আনতে গাড়িতেই মারা গেছে। অনেক রক্ত পড়ছে তো। একই সময় ও এলাকায় হত্যা করা হয় রাজমিস্ত্রি নাসির হোসেনকে। তাকেও জখম করা হয় এলোপাতাড়ি কুপিয়ে। হাসপাতালে আনার পরপরই মৃত্যু হয় তার। মাত্র 30 সেকেন্ডের ভিতরে ওরা কুপায়, ইচ্ছা মতো কুপায় ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমি গাড়ি পার্কিং কইরা আমি ওরা নিয়ে ওরা আপনার অটোতে উঠাবো, এর ভিতর ওরা আবার আসতেছে, ওরা জবাই দিব। পুলিশ বলছে, আক্রান্ত ও হামলাকারী দুই পক্ষই দুটি সংঘবদ্ধ দলের সদস্য। স্বার্থের টানাপোড়েনেই এই হত্যাকাণ্ড। নিহত মুন্না ও নাসিরের বিরুদ্ধেও মাদক ছিনতাই সহ আছে একাধিক মামলা। অবৈধ ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি আজকে তারা পেয়ে গেছে, ফলে তারা হত্যাকাণ্ডের শিকার হয়। এদের ধরার প্রচেষ্টা তারপর থেকে আমাদের অব্যাহত আছে। আমরা অভিযান চালিয়েছি, অলরেডি ওই বস্তিগুলোতে অভিযান চালিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বেশ কিছুদিন ধরেই মোহাম্মদপুর এলাকায় দৌরাত্ম্য বেড়েছে নানা সন্ত্রাসী চক্রের। তারা সংঘাতে জড়াচ্ছে মাঝে মধ্যেই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। ভেঙে যায় মসজিদের দরজা জানালা। জুমার নামাজের সময় হঠাৎই উত্তপ্ত বাইতুল মোকাররম মসজিদ। জুতা বা জুতার বাক্স চোখের সামনে যা মিলছে তাই ছুঁড়ে মারছে এক পক্ষ অন্য পক্ষকে।
মুসল্লিরা জানান নামাজের আগে মসজিদের বর্তমান খতিব বয়ান করছিলেন। এ সময় হঠাৎই বেশ কজন অনুসারী নিয়ে হাজির হন সরকার পতনের পর আত্মগোপনে থাকা খতিব মুফতি রুহুল আমিন। তিনি খুতবা করতে চাইলে শুরু হয় সংঘর্ষ। রুহুল আমিন সেখানে সাঙ্গপাঙ্গ এবং সেখানে তিনি সদল বলে যে এখানে আওয়ামী জাহিলিয়ার যে রূপ, সেই রূপে আজকে তিনি একজন আলেম হয়ে ফিরেছেন। আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যদি কটক্ষ করে সেটা তো আমরা জানতাম, তা আমি তো কিছু জানি না ভাই, কি কটক্ষটা করছে বলেন। তখন বলল যে হুজুরে জানে, আমি জানি না। সাধারণ মুসল্লিদের অভিযোগ, মুফতি রুহুল আমিন গোপালগঞ্জ থেকে বেশ কজন মাদ্রাসার ছাত্র এনে পরিকল্পিতভাবে এই হামলা চালান। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চান মুসল্লিরা। গোপালগঞ্জ ওনার মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে আসছে, এখানে এই সংঘর্ষ করিয়ে খতিবি করবে। তিনি শেখ হাসিনাকে কাওমি জননী উপাধি দিয়েছে। এই উপাধির পুরস্কার হিসাবে বাইতুল মোকাররম মসজিদের খতিবি তিনি পাইছেন। অনতিবিলম্বে রুহুল আমিন সাহেবকে গ্রেপ্তার করে এবং ওই গুন্ডা বাহিনীদেরকে গ্রেপ্তার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা বর্তমান যিনি উপদেষ্টা যেই সরকার আছেন তাদের কাছে দাবি করছি। তবে আসরের পর থেকে বাইতুল মোকাররমে শান্তিপূর্ণভাবে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী নগরীতে সংস্কারের নামে 14টি পুকুরের চারপাশ মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে 60 কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে বড় বড় পুকুরগুলো পরিণত করা হয়েছে চৌবাচ্চায়। 2018 সালে রাজশাহী নগরীর জন্য 3000 কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের আওতায় 14টি পুকুর সংস্কার করে সিটি কর্পোরেশন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে খরচ হয় 60 কোটি টাকা। আর চারপাশে জায়গা ভরাট করে বানানো হয়েছে বিনোদন পার্ক। তবে এ ধরনের প্রকল্পের কোনো প্রয়োজন দেখছে না স্থানীয়রা। তারা বলছেন, সংস্কারের নামে কংক্রিটের আবরণে চারপাশ মোড়ানোই আয়তন কমে গেছে পুকুরগুলোর। পুকুরটা আরও বড় ছিল, এখন সংস্কার হয়ে বরঞ্চ ক্ষতি হলো। পুকুরের নামারও কোনো উপায় নাই, উঠারও কোনো উপায় নাই। যেহেতু সিঁড়ি করেনি, ঘাট করেনি, পুকুরগুলো আমাদের শেষ করে দিয়েছে। মানে জনগণের পুকুর জনগণেরই নাই। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, সংস্কারের নামে সিটি কর্পোরেশনের এমন প্রকল্প নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। যখন যারা ক্ষমতায় এসছেন তারা নিজেদের প্রয়োজনে পুকুরগুলো ভরাট করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের রাজশাহী মহানগরীর যে মাস্টার প্ল্যান আছে সেখানে কিন্তু অনেকগুলো পুকুরকে সংরক্ষিত পুকুর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভয়ের বিষয় হচ্ছে যে এই সংরক্ষিত পুকুরগুলোও কিন্তু আস্তে আস্তে তাদের অস্তিত্ব হারাচ্ছে। তবে জলাশয় সংস্কারের এসব প্রকল্প নগরবাসীর উপকারের জন্যই বলছে সিটি কর্পোরেশন। সেই সময়ে যারা প্রকল্প তালিকাভুক্ত করেছিলেন তা নগরবাসীর জন্যে এবং সার্বিকভাবে পরিবেশ উন্নয়নের যোগ্য প্রয়োজন বলেই তারা কাজ করার সুযোগ দিয়েছিলেন। 2022 সালে নগরীর 22টি জলাশয় সম্ভাব্য ভরাট ও ভূমি অধিগ্রহণ রোধে নেয়া 3 বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় 1209 কোটি 13 লাখ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঢাকা, রাজশাহী সহ 7 বিভাগ এবং রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। রোববার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মাঝেই অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। তবে এতে তাপমাত্রা কমার সুযোগ দেখছেন না আবহাওয়াবিদরা। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 38.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।